আমাদের লজিক্যাল রিয়াকশনটা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া দুটো জিনিস বলা হয়েছে, লং টার্মে চারটি আছে। ইমিডিয়েট যে দুটি আছে এটা হচ্ছে জুলাই চার্টারের উপর একটা অর্ডার জারি করা এবং সেই অর্ডারের ভিত্তিতে সরকার নির্বাচনের পূর্বে অথবা একই দিনে একটি গণভোট করবে। অথবা দিয়ে পেছকা লাগাইছে হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। যদি ওনারা সোজা বলে দিয়েছেন যে না, নির্বাচনের আগে একটা ভোট হইতে হবে, গণভোট। নির্বাচন আগে কেন গণভোট হইতে হবে? একই দিনে কি সমস্যা? প্রশ্নটা তো আছে। আমরা খুবই যৌক্তিকভাবে কথাটা অত্যন্ত রিজনেবল দৃষ্টিতে, যেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মনে করেছি, একই দিনে অনেকগুলো প্রবলেম আছে। নাম্বার ওয়ান হচ্ছে জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হলো দল এবং প্রতীক। লোকাল আসন ভিত্তিক ক্যান্ডিডেট থাকে, প্রত্যেকে জিতার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, তার সব ধরনের এফোর্ট দেয়। তাহলে পাবলিকের অ্যাটেনশনটা থাকে সেরকম, তার অ্যাটাচমেন্ট দলীয় থাকে, আত্মীয় স্বজন নানাভাবে সোশ্যালি থাকে। সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশন কিন্তু ন্যাশনাল ইলেকশনের তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয় করার জন্য। আমাদের আসলে এখনো সেই কালচার ডেভেলপ করেনি বলে এগুলো হয়। তাহলে আপনি যদি ভোট কেন্দ্র যদি স্থগিত 10টা 20টা যাই হোক না কেন, তাহলে জুলাই চার্টার রেজাল্টটা কি হবে? ভেরি আনসার্টেন হয়ে যাবে। জুলাই চার্টারের বাস্তবায়ন একই দিনের মধ্যে আরো প্রবলেম হচ্ছে। বাংলাদেশে 46,000 ভোট কেন্দ্র আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। তাহলে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু একটা নাম্বার আছে ভোটারের, 6,000 থেকে 2,500 2,000 এইরকম। তার জন্য ভোটার সংখ্যা টাইমিং করা আছে, একজন ভোটার কতক্ষণ ভোট দেবে। আপনি ভোট দিতে গিয়ে যদি আবার আরেকটা ব্যালটে ভোট দিতে হয়, তাহলে ডবল তাকে কিন্তু টাইম কনজিউম করতে হবে। সেই জায়গায় ভোটের কাস্টিং কম হয়ে যাবে। তাহলে ভোট কাস্টিং এর রেশিওটা দুই জায়গায় ইফেক্টেড হবে। একটা হলো ফোকাসটা ন্যাশনাল ইলেকশন দিকে থাকার কারণে হবে, আরেকটা হলো আপনার ভোটার এবং ভোটার সংখ্যা, কেন্দ্র সংখ্যা মিলিয়ে ভোটের টাইম যে নির্ধারণ করা হয়েছে এই জায়গায় হবে। দুই জায়গায় মিলে যদি কাস্টিং ভোট কম হয়ে যায়, তাহলে আপনার পরবর্তী প্রশ্ন উঠবে যে এই চার্টারে তো জনগণ সমর্থন নাই, তাহলে আমরা কি সেই ফেসিবাদী আমলের মতো করেই এমন একটা ফাঁদ তৈরি করতেছে জুলাই চার্টারটা আনসার্টেন হয়ে যায়। আমরা এটা বিশ্বাস করি, গণভোটটা যদি সেপারেট হয়, আলাদা দিনে হয়, ইলেকশনের আগে হয়, এর অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাবো। নাম্বার ওয়ান হচ্ছে এই কমিশন কিন্তু এক্সপেরিয়েন্স নয়, এই প্রশাসন কিন্তু ভেঙে পড়া, মনোবল নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বহুবার আলোচনা হয়েছে। ফেসিবাদী আমলের অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ এখনো আছে এবং অ্যাডমিনিস্ট্রেশন এখানে আবার নানা ধরনের ইন্টারেস্ট অফ কমপ্লিট এখানে কাজ করে, বহুবিধ বিষয় এখানে আছে। সেই প্রেক্ষাপটে একটা গণভোট যদি হয়, তাহলে অ্যাসিড টেস্টের যে কথাটা আমরা জানি, একটা পরীক্ষাতে কেন হয়ে গেল যে গভর্নমেন্ট আসলে কতটুকু ইলেকশন করবে, এই কমিশন কতটুকু ক্যাপাবল এবং এই আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু পারফর্ম করতে পারবে, সবকিছু টেস্ট হয়ে যাবে। আর আমরা অতীতের ব্যাড কালচার থেকে কতটুকু বের হয়ে আসতে পেরেছি, আমরা কি আসলেই ভোট দখলের রাজনীতিকে বের হয়ে আসতে পারলাম কিনা, এটা অ্যাসিড টেস্ট কিন্তু গণভোটের মাধ্যমে হয়ে যেতে পারে। তাহলে নেক্সট ইলেকশনটা জনগণ আস্থার সাথে ভোট কেন্দ্রে যেতে পারে। এখন কি জনগণের কোনো আস্থা নাই? বিগত রিজিম কিন্তু 15 বছর জনআস্থা এত নষ্ট করে দিয়েছে, ভোটের প্রতি মানুষের আকর্ষণই শেষ পর্যন্ত ছিল না। কেউ বলে যে এখানে মানি একটা বড় বিষয়, কস্টিং এর বিষয়, একটা ব্যয় হল আমাদের অর্থনৈতিক বিষয়, যেখানে 27 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেলে শ্বেতপত্র গভর্নমেন্টের রিসার্চের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে। সেই দেশে 1,500 কোটি টাকা আপনি এত বড় করে দেখবেন, জাতি এত বড় একটা স্বার্থে, জনস্বার্থে, দেশের স্বার্থে আমরা কত বড় বড় প্রকল্প নিচ্ছি, সে জায়গায় 1,500 কোটি টাকা। আর এখানে যেগুলো ইকুইপমেন্ট কেনা হবে, একটা ন্যাশনাল ইলেকশন ইকুইপমেন্ট কাজে লাগবে, ব্যালট বাক্স এন্ড আদার লজিস্টিক যেগুলো সব থেকে যাবে। 2 মাস 1 মাসের পরে আপনি এটা কাজে লাগাতে পারবেন। কস্ট মিনিংয়ের বিষয়টা কিন্তু এখানে বড় করে দেখার সুযোগ নাই। জনস্বার্থে, দেশের স্বার্থে এগুলো একটু ভেরি নেগলিজিবল একটা পয়েন্ট, আমরা সেও দেখি। এখন আমরা কেন আন্দোলনে গিয়েছি, এটা প্রশ্ন আপনারা উঠিয়েছেন, এটা একটা ভুল বোঝাই থাকতে পারে। এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আগেও বলেছি, এটা আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গরু বিষয়ে কাজ করছি না।
আমরা পাবলিকের কাছে যাচ্ছি, ভয়েস রেজ করছি, আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি। আমরা পাবলিকলি বলেছি, আসেন, আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেই রকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। সাইফুল হক ভাইদের সাথে আমরা আগে আলাপ করেছি, বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি, সুসম্পর্ক বজায় রেখে কেমন করে আমরা রাজনৈতিক ডিবেটও আছি, আলোচনায়ও আছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই, বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাব। বিএনপি যদি আহ্বান করে, জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে, আসেন সবাই মিলে আলোচনা করে।